প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছো, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা করব ইনশাল্লাহ আধুনিক পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা থেকে মোটামুটি সবসময় প্রশ্ন করে। তো আমরা ওই অংশটা দিয়ে শুরু করব। তো শুরু করার আগে আমাদের আরেকটা অংশ শুরু করে নেই, বেসিক জিনিসটা দরকার হয়। আমরা শিখবো আজকে কম্পটন ক্রিয়া, দা বগলি তরঙ্গ আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো শুরুতেই আমরা যে অংশটা শিখবো সেটা হলো দা বগলি তরঙ্গ। দা ব্রগলির আমরা যেটা শিখব দা ব্রগলির তরঙ্গ। শুরু করি। দা ব্রগলি তরঙ্গটা হলো, আমরা জানি যে তারের চুম্বক বিকিরণের যে দুইটা প্রকৃতি আছে, তারের চুম্বক বিকিরণের প্রকৃতি একটা হলো তরঙ্গ, একটা হলো তরঙ্গ প্রকৃতি, আর একটা অংশ হলো কণা প্রকৃতি। তা তারের চুম্বক বিকিরণের তরঙ্গ আকারে সঞ্চালিত হয় ধরে নিলে আমরা মনে করি, যদি তারের চুম্বক তরঙ্গটা তরঙ্গ আকারে সঞ্চালিত হয় তাহলে আমরা মনে করব তার প্রতিফলন থাকবে, তার প্রতিসরণ থাকবে, অপবর্তন, ব্যতিচার সম্পর্কিত আমরা একটা ধারণা দিতে পারি। পাশাপাশি যদি ফটো তড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের অবশ্যই কণারূপী ফোটনের সমষ্টি, অর্থাৎ প্রতিটি ফোটনের আমরা এই শক্তি আকারে আমরা যদি বের করতে পারি তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো, কম্পটন ক্রিয়া এবং ফটো তড়িৎ ক্রিয়া পাবো। তো অর্থাৎ আমার আজকের অংশের বা আজকে আলোচনার মূল বিষয় হলো যে আমরা কোনো বস্তুকে যখন আমরা বিবেচনা করব তখন তাকে আমরা দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে কণা প্রকৃতি আর একটা হচ্ছে তরঙ্গ প্রকৃতি। তো চলো আমরা এবার শুরু করি। আমরা যদি ফোটনের শক্তি, আমরা যদি ফোটন শক্তিটাকে ই দ্বারা প্রকাশ করি, ফোটনের শক্তি ই এবং ভরবেগ যদি পি হয় এবং কম্পাঙ্ক এফ, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, অর্থাৎ আমরা চারটা বিষয় শিখব: ফোটন শক্তি ই, ভরবেগ পি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে আমরা কি করতে পারি, এই ব্যাখ্যাটা সঠিকভাবে মেনে নিতে পারি বা সঠিকভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে একটা বিষয় হলো যে দা বগলি তরঙ্গ হলো যে 1924 সালে লুইস দা বগলি তিনি সর্বপ্রথম প্রস্তাব করেন যে প্রতিটা বস্তুর দ্বৈত প্রকৃতি, অর্থাৎ কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি দুইটা ধর্ম কি করে বিদ্যমান থাকে। তো চলো দা বগলি তরঙ্গটা আমরা বের করি। তো যদি আমরা লিখি যে মনে করি ফোটন শক্তি ই, আমরা কি পাই, ফোটন শক্তি ই, কম্পাঙ্ক প্লাঙ্কের ধ্রুবক এইচ হলে আমরা কি লিখতে পারি, ই সমান এইচ এফ। আমরা এটা বের করতে পারি। এই অংশটাকে যদি আমরা এফ ইকুয়াল টু ই বাই এইচ লিখলে আমাদের একটা কম্পাঙ্কের মান আমরা কি করতে পারি, বের করতে পারি। আবার আমরা আপেক্ষিকতা তথ্য থেকে পাই আপেক্ষিকতা তথ্য থেকে আমরা কি পাই, ই সমান
পিসি, অর্থাৎ প্রতিটা বস্তুর ভরবেগ এবং ভর এবং বেগ আছে। এখন আমরা যদি এর মানটা এখানে বসিয়ে দিই, ই সমান কি পেয়েছি, এইচ এফ সমান পিসি। আমরা আর একটু কাজ যদি করি, সঠিকভাবে করতে চাই, তাহলে পিসি সমান এইচ এফ বাই সি। তাহলে আমরা এটা আবারও লিখতে পারি এইচ বাই ল্যামডা। তুমি এখানে একটা সাইড নোট দিতে পারো, 1/λ সমান এফ বাই সি। অর্থাৎ আমরা এই অংশটা পাই। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই আমরা আমাদের কাঙ্ক্ষিত সে প্রত্যাশিত মানটা আমরা পাইলাম। অর্থাৎ আমরা যে সমীকরণটা বের করলাম, লক্ষ্য করো, দা বগলি তরঙ্গের ক্ষেত্রে আমরা যদি দা বগলি তরঙ্গটা বের করি, অর্থাৎ দা বগলি তরঙ্গটা হলো প্রতিটা বস্তুর দুইটা ধর্ম থাকবে, একটা হচ্ছে কণার ধর্ম, অন্যটি হচ্ছে তরঙ্গ ধর্ম। ফোটন, কম্পাঙ্ক, প্লাঙ্কের ধ্রুবক যদি ই, এফ এবং এইচ হয়, তাহলে আমরা ই সমান এইচ এফ লিখতে পারি। তাই এফ ইকুয়াল টু ই বাই এইচ। আবার আপেক্ষিক তত্ত্বগত থেকে আমরা পাই ই সমান পিসি, থেকে আমরা এই ই সমান পিসি লিখে এর মানটা এখান থেকে বসিয়ে দিলে পি এর একটা সঠিক মান বের করে তারপরে আমরা এখানে লিখতে পারি 1/λ পরিবর্তে হবে মূলত এফ বাই সি। তাহলে আমরা এখানে মানটা বসে দিয়ে আমরা আমাদের কি পাই, প্রত্যাশিত একটা সঠিক মান পাই। আবার আমরা এই অংশটা আমরা একটু উপরের অংশটা মুছিয়ে দিই আমাদের সুবিধার জন্য। ধরো আবার যদি কণাটার ভরবেগ পি, তারপরে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ভরবেগ পি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং প্লাঙ্কের ধ্রুবক যদি এইচ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এইচ বাই পি। আবার আমরা পি সমান কি লিখতে পারি, এম বি। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি। আমরা এখানে আরেকটা সমীকরণ পেতে পারি। তাহলে এই সমীকরণটা আমরা এভাবে বের করতে পারি। তা আমরা ইনশাল্লাহ পারবো এই দা বগলি তরঙ্গ সমীকরণটা বের করতে। তো এবার আমরা দা বগলি তরঙ্গ থেকে একটা গাণিতিক টার্ম করি আমাদের সুবিধার জন্য। আমাদের এই অংশটা যদি সঠিকভাবে শিখতে চাই, তাহলে আমাদের হয়তো বা একটা গাণিতিক টার্ম করলে আমরা লিখতে পারবো। তো তোমরা একটু লেখো আমার সাথে সাথে। আমরা এই সমীকরণটা, এই অংশটা মুছে দিই, একটা গাণিতিক টার্ম করি। চলো, সমস্যা 1, সমস্যা 1 আমরা সমস্যাটা কি লিখবো, 100 গ্রাম ভরের একটি বস্তুর বেগ, ধরো 1 নম্বর প্রশ্ন হলো 100 গ্রাম ভরের একটি বস্তুর 100 গ্রাম ভরের একটি বস্তুর 100 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 100 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে 10 মিটার পার সেকেন্ড হলে এর কম কি হলে দা বগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা দা বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হলে দা বগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। সুন্দর একটা প্রশ্ন। আমরা এই সূত্রে আলোকে লিখব 100 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে দা বগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটা করি। প্রথমে তুমি কি লিখবা, সমাধান। আমরা জানি এখানে তুমি কি কি লিখবা লক্ষ্য করো,
এসের মানটা তুমি মুখস্থ লিখবা, প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এম এর মানটা তোমার কত ছিল 100 গ্রাম রে আমরা কেজিতে নিব, 1000 দা ভাগ করে দিব। আর ব্যাগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তুমি যদি এই সবগুলো মান এখানে বসিয়ে দাও তাহলে তোমার একটা মান পাবা, প্রত্যাশিত মান 34 10⁻³ আর হচ্ছে 10। এখানে তুমি মিটার দিয়ে দিবা। তুমি এই দাবগলি তরঙ্গ সমীকরণের সাহায্যে এমন একটা মান পেতে পারো। তাহলে আমি ধরে নিব তুমি এই অংশটা পারো। খুব সুন্দর একটা অঙ্ক করা হলো। চলো এবার আমরা আমাদের আজকের আলোচনার পরে টপিকে চলে যাই। আমার পরের অংশটা হলো কম্পটন ক্রিয়া বা কম্পটনের প্রভাব। কম্পটন ক্রিয়া বা কম্পটনের প্রভাব, এটা আমার সঠিকভাবে বোঝার জন্য আমাদের এখানে একটা চিত্র লাগবে, সুন্দর একটা চিত্র। আমরা চিত্রটা আঁকলাম, তোমরা আঁকতেছি, তোমরা যারা ক্লাস দেখতেছো তোমরা আমার সাথে ক্লাসটা মানে চিত্রটা আঁকবা, তাহলে তুমি সঠিকভাবে বুঝতে পারবা। এখানে মধ্যবর্তী কোণ হবে ফাই আর এখানে হবে থিটা। তুমি এখানে লিখবা আপতিত ফোটন, আপতিত ফোটন লক্ষণ ইলেকট্রন। লক্ষ্য ইলেকট্রন, এটাকে আমরা ওয়াই অক্ষর ধরে নেই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তারপরে আমরা শিখব বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ইলেকট্রন। এখানে লিখব বিক্ষিপ্ত ফোটন, এটা হবে ইলেকট্রন। আমরা এখানে কি শিখব, আমরা একটু চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য নিউক্লিয়াস, এটাকে ফোটন দ্বারা আঘাত করবে, আঘাত করার পরে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো দুইটা ভাগে ভাগ করার জন্য দুইটা ভাগে ভাগ হচ্ছে, আমরা জানি কম্পটন ক্রিয়াটা আমরা একটু আগে শিখি। কম্পটন ক্রিয়া হলো যে উচ্চ গতি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তু অর্থাৎ ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তো বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। অর্থাৎ এইখানে আমরা যদি বলি যে কোনো বস্তুকে যখন আমরা আঘাত করার পর বস্তুটার গতিশক্তি কমে যায়, কিন্তু আমরা যদি এমন লক্ষ্য করি যে আঘাত করার পরে বস্তুটার গতিশক্তি বৃদ্ধি পায়, তখন এটা একটা ঘটনা হয়ে যায়। তার এই ঘটনাটা হচ্ছে কম্পটন ক্রিয়া। অর্থাৎ আমরা বলবো যে আপতিত ফোটনটা যখন বিক্ষিপ্ত ফোটনকে আঘাত করার পরে বিক্ষিপ্ত ফোটনটা যদি আপতিত ফোটনের চেয়ে বেশি হয়ে যায়, বিক্ষিপ্ত ফোটনটা আপতিত ফোটনটা যদি বিক্ষিপ্ত ফোটনটা আঘাত করার পরে বিক্ষিপ্ত ফোটনটা যদি আপতিত ফোটনের চেয়ে বেশি হয়ে যায়,
তখন আমরা কি বলবো, তাকে বলবো আমরা কম্পটন ক্রিয়া। তো কম্পটন ক্রিয়া এই ঘটনাটা এটা কিন্তু একটা ব্যতিক্রম মনে হইতেছে তোমার কাছে, যে আঘাত করার পরে বস্তুর বেগ তো কমে যাওয়ার কথা কিন্তু বেড়ে যায়, এই ঘটনাটা হচ্ছে আমাদের কম্পটন ক্রিয়া। তো কম্পটন ক্রিয়া এই ঘটনাটা, তাহলে আমরা এটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, যে মনে করি আপতিত বিকিরণের অভিমুখে সাপেক্ষে বিক্ষিপ্ত বিকিরণ যদি ফাই কোণ উৎপন্ন করে, আমি আবারও বলি, আপতিত বিকিরণের অভিমুখে সাপেক্ষে বিক্ষিপ্ত বিকিরণ যদি ফাই কোণ উৎপন্ন করে এবং বিক্ষিপ্ত হয়, এবং ল্যামডা এবং ল্যামডা প্রাইম দুইটা কথা আছে, একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে ল্যামডা প্রাইম, দুইটা আপতিত এবং বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য হয়। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, আপতিত এবং বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের সমীকরণটা হবে ডেল ল্যামডা সমান ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, আমরা আরেকটু লিখব, সমান সমান হবে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস 5। অর্থাৎ আমরা এই সমীকরণটা পাই। আমাদের এখানে সমীকরণটা ওটা মনে রাখলে অনেক কিছু শিখতে পারবো। মূল কথা হলো যে একটা বস্তুকে যখন আপতিত ফোটন যখন বিক্ষিপ্ত ফোটনকে আঘাত করা হয়, তো বিক্ষিপ্ত ফোটনের মানটা যদি আপতিত ফোটনের চেয়ে বেশি হয়, তখন এই ঘটনাকে বলবো আমরা কম্পটন ক্রিয়া। আর কম্পটন ক্রিয়ার জন্য আমরা এখানে লিখব যে অভিমুখে আমরা কোণ উৎপন্ন করব, যে এখানে বিক্ষিপ্ত ফোটনটা অভিমুখের সাথে যদি ফাই কোণ উৎপন্ন করে, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বিক্ষিপ্ত তরঙ্গ যে ল্যামডা প্রাইম হয়, তাহলে আমরা লিখতে পারবো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য বিক্ষিপ্ত ফোটন থেকে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যে তা আপতিত তরঙ্গ দৈর্ঘ্য বিয়োগ করলে আমরা এই প্রত্যাশিত মানটা পাবো। এই প্রত্যাশিত মানটা দিয়ে আমরা কি করব, এখানে অঙ্ক করব। এখানে তোমার বিষয়টা আর একটু জানার দরকার, এখানে কোনটা কি, তোমরা এটা তো একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, ধরো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম। এখন এই সমীকরণে আমরা কি কি পাই একটু লিখে নিলে ভালো হয়, তোমরা লিখে নাও। এটা হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 10⁻⁻31 কেজি। আর এখানে মধ্যবর্তী কোণের মান তো আছে, আমরা এই অংশটা দিয়ে কি করতে পারি, গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। তো আমি আশা করি আমার অংশটা তোমরা বুঝবা। চলো আমরা একটু আরেকটা গাণিতিক ট্রাম করি। এই অংশ থেকে আমরা আরেকটা গাণিতিক ট্রাম করি। তো হ্যাঁ, চলো আমরা করি। একটি ফোটন, আমরা একটা প্রশ্নটা লিখি, এই অংশটা আমাদের আর দরকার নেই, আমরা মুছে দিই। লেখো, একটি ফোটন একটি স্থির ইলেকট্রন দ্বারা একটি ফোটন একটি স্থির ইলেকট্রন ধারা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। প্রশ্নটা একটু লক্ষ্য করো, একটি ফোটন একটি স্থির ইলেকট্রন দ্বারা কত 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি যে কাজটা করবা, প্রথমে তুমি লিখবা আমরা জানি, এই সমীকরণটা দিয়ে লিখবা। অর্থাৎ তুমি এই অংশটা লিখতে পারো, তুমি লিখবা আমরা জানি সমাধান আমরা জানি
এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। এখন তুমি মানগুলো বসিয়ে দিবা। তাহলে আমরা এবার শিখি এখানে কোনটা কি লিখবো। তোমরা হয়তোবা এখানে সাইডটা দেখবে কিনা জানি না, আমি এখানে দিয়ে দিই। এটা একটা আমরা এই অংশটা এখানে দিয়ে দিই। এখানে 1 নং সমীকরণ দিই। এখানে দেখো, এখানে এইচের মান হচ্ছে 6.63 10 ইনভার্স মাইনাস 34 জুল সেকেন্ড। এম নটের মান হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 10 ইনভার্স মাইনাস 31 কেজি। সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোণের মান হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। আর এই মানগুলো এখানে বসিয়ে দিলে তুমি তোমার একটা প্রত্যাশিত মান তুমি কি করবা, পাবা। যাক, সাইড স্ক্রিনে সুন্দরী আছে, তোমরা কি করতে পারো, অঙ্কটা দেখতে পারো বা অঙ্কটা করতে পারো। আশা করি তোমরা পড়াটা বুঝবা আর অঙ্কটা করার চেষ্টা করবা। এবার চলো আমরা আমাদের আরেকটা অংশ চলে যাই, পরের অংশ, সর্বশেষ অংশ। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি খুবই ইন্টারেস্ট একটা সাবজেক্ট, একটা অংশ। আমরা দা বগলি তরঙ্গ দৈর্ঘ্যে শিখেছিলাম যে প্রতিটা বস্তুরই কণা এবং তরঙ্গ দুইটা ধর্ম বিদ্যমান থাকে, অর্থাৎ দুইটা ধর্ম আমরা পাই। তো কণা ধর্ম ব্যাখ্যা করতে গেলে দেখা যায় আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যাখ্যা সঠিকভাবে করা যাবে না, আবার তরঙ্গ দৈর্ঘ্য সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে কণা ধর্মটা সঠিকভাবে ব্যাখ্যা করা যাবে না। এই ঘটনার উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞানী হাইজেনবার্গ অর্থাৎ 1927 সালে জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ এক যুগোপযোগী বা যুগান্তকারী একটা নীতি প্রণয়ন করেন। সেই নীতিটা হলো যে আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান এবং ভরবেগ নির্ভুলভাবে যুগোৎপদভাবে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ একইভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ কি করা যাবে না, একই সাথে নির্ণয় করা যাবে না। যদি আমি ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবস্থানটা সঠিকভাবে নির্ণয় হবে না, আবার অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাদের ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না। এই জন্য আমাদের দুইটা একসাথে মিলা সম্ভব না। তো উনি যে কথাটা লক্ষ্য বলেছিলেন আমরা সেই কথাটা নিয়ে আসি। অর্থাৎ আমরা জানি যে কণার অবস্থান অনিশ্চয়তা, এখানে লিখব কণার অবস্থান অনিশ্চয়তা ডেল এক্স, কণার ভরবেগ অনিশ্চয়তা ডেল পি। এবং আমরা লিখতে পারি যে এটা হলে প্লাঙ্কের ধ্রুবক এইচ হলে ডেল এক্স ডেল পি এইচ। অর্থাৎ ভরবেগ এবং কণার অবস্থান যদি আমি সঠিকভাবে কোনো বস্তু কণার অবস্থান এবং ভরবেগের গুণফল হবে প্লাঙ্কের ধ্রুবকের মানের সমান অথবা বেশি। কণার অবস্থান এবং ভরবেগের কণার অবস্থান এবং ভরবেগের গুণফল হবে প্লাঙ্কের ধ্রুবকের মানের সমান অথবা বেশি, অর্থাৎ এটা বেশি হবে। এই অংশটাকে আবার পর্যায়ক্রমিক সংশোধন করে
সংশোধন করে বিজ্ঞানীরা পরবর্তীতে সংশোধন করে এই অংশটা এইভাবে লেখা হয়েছিল ডেল এক্স ডেল পি এস বাই টু পাই, অর্থাৎ এস বাই টু পাই আকারেও লেখা যায়। আবার আমরা ফিজিক্সের ভাষায় এটা পাই যে এই স্কাট হবে এস বাই টু পাইয়ের মানের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল এক্স ডেল পি এর স্কাট, এই অংশটাকে এভাবে লেখা যায়। তাহলে আবার আমরা এটাকে যদি আবার সঠিকভাবে নির্ণয় করতে যাই, তোমরা একটু লক্ষ্য করে এখানে স্কাট যে লেখা হয়েছে স্কাটের একটা সঠিক মান আছে। আমরা স্কাটের মানটা লিখবো 1.055 10⁻³ জুল সেকেন্ড। অর্থাৎ এই সঠিক মানটাও তুমি কি করতে পারো, লিখতে পারো। তাহলে আমরা এই অংশটা পাইলাম। তাই এই অংশটাকে আবার আমরা আরও সংশোধন করে এখন বর্তমানে এটাকে আরও সংশোধন করে এভাবে লেখা হয়েছে স্কাট বাই টু পাই, অর্থাৎ এই অংশটাকে সংশোধন করে আবার লেখা হয়েছে অংশটা। আবার আমরা এইভাবে লিখতে পারি আরও সংশোধন করে, বর্তমানে এইভাবে লেখা যায় ডেল ই ডেল টি, অর্থাৎ স্কাট বাই টু। এখানে শক্তির পরিবর্তন, এখানে সময়ের পরিবর্তনটাও গুণ করলে স্কাট বাই টু এর সমানতা বেশি হবে। আবার আমরা এইভাবে লিখতে পারি ডেল আই ডেল ফাই, ডেল আই বাই ডেল ফাই, এটা ফাইটা সুন্দর করে লিখে দেই স্কাট বাই টু পাই, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং এদের মধ্যবর্তী কোণের গুণফল হয় স্কাট বাই টু এর গুণিতক, অর্থাৎ এই অংশটা এই মানের সমান অথবা বেশি হবে। তাহলে আমাদের মোটামুটি একটা আমরা ভালো একটা ধারণা নিতে পারলাম তোমাদের কাছ থেকে। এবার চলো আমরা আরেকটা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে আমরা একটা সমাধান করব। অর্থাৎ অনিশ্চয়তা নীতি থেকে দেখাও যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। আমরা এই অংশটা এখন করব অনিশ্চয়তা নীতি থেকে। অর্থাৎ হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে লেখা হয়, অনিশ্চয়তা নীতি থেকে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারবে না, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারবে না। অর্থাৎ একটা থাকার জন্য তো একটা ন্যূনতম একটা বন্ধন থাকার দরকার আছে। মনে করো সব জিনিসেরই একটা যোগ্যতা থাকা হয়, মানে থাকার জন্য একটা যোগ্যতা থাকতে হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকে দেখা যায় যে কোনো কারণে মন মালিন্য হলে হাজব্যান্ড ওয়াইফরা কয় যে তুমি আমার বাসায় থাকতে পারবে না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, এইভাবে কত কিছু হইতে পারে। অথবা সন্তান কোনো একটা ভুল কাজ করলে বাপ মায়ের এই বাড়িতে তোমার স্থান নাই, তোমার এই যোগ্যতা নেই, এরকম আর কি। মূল কথা হলো একটা বস্তু থাকার জন্য আমাদের কি করতে হয়, একটা যোগ্যতা দরকার হয়। সেই যোগ্যতাটা না থাকলে আমরা কি করতে পারি না, ও অবস্থান করতে পারি না। সব জিনিসে একটা যোগ্যতা দরকার হতো, ইলেকট্রনেরও একটা যোগ্যতা থাকতে হবে নিউক্লিয়াসে থাকার জন্য। এই যোগ্যতাটা থাকতে পারবে না, আমরা দেখি তার যোগ্যতা আছে কিনা। তো আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আমরা একটু খেয়াল রাখবো যে পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আমরা এই মানটা যদি আমরা মুখস্থ না রাখি, আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে 10⁻⁴ মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর ইলেকট্রনের নিউক্লিয়াসের অবস্থান, ইলেকট্রনের অবস্থানটা হবে, ইলেকট্রনের অবস্থানটা আমরা কি শিখব, ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তা থেকে পাই অনিশ্চয়তা থেকে আমরা পাই, অর্থাৎ 2 × 10⁻⁴ মিটারের বেশি থাকতে পারবে না। অর্থাৎ এর বেশি হলে কি করতে পারবে না, থাকতে পারবে না। এর বেশি হলে, এত মিটারের বেশি হলে। তো এখন আমরা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে কি পাই, অনিশ্চয়তা নীতি থেকে পাই ডেল এক্স ডেল পি, আমরা কি পাইছি স্কাট বাই টু।
এ স্কয়ার বা 2 পাই। এখন আমি যদি ভরবেগটা নির্ণয় করতে চাই, তার ডেল এ স্কয়ার বাই 2 ডেল এক্স। তাহলে আমরা এ স্কয়ারের মানটা হলো এইচ বাই 2 পাই, এখানে মান বসাই দেই এইচ বাই 2 পূরণ 2 পাই পূরণ ডেল এক্স। তাহলে এবার আমরা ডেল পি সমান 6.63 ইন্টু 10⁻⁻34 2 পূরণ 3.1416, আর এই মানটা হচ্ছে 2 ইন্টু 10⁻14। সবগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা প্রত্যাশিত মান পাওয়া যাবে, সেটা হলো 2.64 ইন্টু 10⁻21 কেজি, 21 কেজি মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি কেজি মিটার পার সেকেন্ড হয়, এটা হচ্ছে আমাদের ভরবেগ অবস্থান। এখন আমরা ভরবেগের সূত্র থেকে আমরা আরেকটু পাই, ভরবেগ থেকে যখন আমরা ভরবেগটা শক্তি আকারে নিব, তখন ই সমান পি স্কোয়ার বাই 2m। অর্থাৎ আমরা এখানে মানটা বসিয়ে দেই। ভরবেগটা হলো 2.64 10⁻21 হোল স্কোয়ার 2 পূরণ 9.1 10⁻⁻31। এই সবগুলো যখন আমরা মান বসিয়ে দিব, তো মান বসানোর পরে আমাদের এখানে একটা মান আসবে, অর্থাৎ 23.93 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এত শক্তির দরকার হবে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে থাকার জন্য। আমার এই পরিমাণ 23.93 মানে 23.93 10⁻6 ইলেকট্রন ভোল্ট দরকার। আমরা জানি যে ইলেকট্রনের শক্তি যে এনার্জি, সেটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্টের বেশি না। অর্থাৎ এটাকে যদি আমি এখানে আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট ছিল, মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 23.93 10⁻6 মেগা ইলেকট্রন ভোল্ট থাকা দরকার ইলেকট্রন থাকার জন্য। কিন্তু আছে কত, আমাদের মান আছে এই 4 মেগা ইলেকট্রন ভোল্ট, 4 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 93 10⁻6 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ছোট হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট। এই জন্য ইলেকট্রনটা কি করতে পারে না, নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। তো থাকার জন্য আমাদের এই যোগ্যতাটা দরকার। তো আশা করি আমার আজকের ক্লাসটা খুব ভালো লাগছে তোমাদের, সবাই পড়াটা মোটামুটি বুঝতে পেরেছ। তো ইনশাল্লাহ আগামী ক্লাসটা হবে আমাদের পরের অংশ, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস ও পদার্থবিজ্ঞান। নিউক্লিয়াসটা আমরা মানে নবম অধ্যায়টা ইনশাল্লাহ আলোচনা করব। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম।